হারানো ভাই বোনের খোঁজে। আগুনের ব্যবহার আয়ত্ত করার পরেও প্রায় ১.৫ লাখ বছর আগের মানুষ অন্যান্য প্রাণীদের থেকে নিজেদের খুব একটা আলাদা করে তুলতে পারেনি। হ্যাঁ, আগুনের বদৌলতে তাদের ঝুলিতে যুক্ত হয়েছে নতুন নতুন দক্ষতা। তারা এখন সিংহকে কাছে ঘেঁষতে দেয় না, শীতের রাতে কৃত্রিম উত্তাপ উপভোগ করে, এমনকি ছোটখাটো একটা জঙ্গল জ্বালিয়ে দিতেও পারে। তারপরেও ইন্দোনেশিয়ার দ্বীপপুঞ্জ আর আইবেরীয় উপদ্বীপে, বর্তমান স্পেন ও পর্তুগাল অঞ্চল, তখন সব মিলিয়ে মোট ১০ লাখ মানুষও ছিল না। বিশাল বাস্তুতন্ত্রের মধ্যে সেটা ছিল নিতান্ত নগণ্য। এ সময়টাতে হোমোসেপিয়েন্স প্রজাতিটি পৃথিবীতে টিকে থাকলেও তাদের সম্পূর্ণ উপস্থিতি ছিল কেবল আফ্রিকার এক কোণে। বিবর্তনের ঠিক কোন পর্যায় থেকে এই প্রাণীটিকে হোমো সেপিয়েন্স বলে ডাকা যায় সেটা ঠিকঠাক নির্ণয় করা যায় না। তবে এখন থেকে প্রায় ১.৫ লাখ বছর আগের পূর্ব আফ্রিকার মানুষগুলো দেখতে যে ঠিক আমাদের মতোই ছিল, এ ব্যাপারে বেশিরভাগ বিজ্ঞানী একমত। তখনকার একটা মানুষের মৃতদেহ যদি ঘটনাচক্রে আজকের কোনো মর্গে চলে আসে, সে মৃতদেহকে দেখে আপাত দৃষ্টিতে কেউ বলতে পারবে না সেটা এখনকার না ১.৫ লাখ বছর আগে। সেই ১.৫ লাখ বছর আগেই মানুষের দাঁত ও চোয়াল ছোট হয়ে এসেছে, আর মস্তিষ্ক হয়েছে অনেক বড়। এর পুরো কৃতিত্ব হলো আগুনের। বিশেষজ্ঞরা এ ব্যাপারেও একমত যে প্রায় ৭০,০০০ বছর আগে কিছু সেপিয়েন্স পূর্ব আফ্রিকা থেকে আরব উপদ্বীপে পৌঁছে। সেখান থেকে তারা খুব দ্রুত পুরো ইউরেশিয়ায় বিস্তার লাভ করে। ইউরেশিয়া হলো ইউরোপ এবং এশিয়ার একত্রিত এলাকা। স্যাপিয়েন্স যখন মধ্যপ্রাচ্যে আসে, তখন ইউরেশিয়ার বেশিরভাগ এলাকা অন্যান্য প্রজাতির মানুষে ভরপুর। পরবর্তী সময়ে কোথায় হারালো মানুষের অন্যান্য প্রজাতির সদস্যরা? এ ব্যাপারে দুটো পরস্পর বিরোধী তত্ত্ব আছে। একটা হলো সংকর প্রজনন তত্ত্ব। এই তত্ত্ব নিজের প্রজাতির সদস্য এবং অন্য প্রজাতির সদস্যদের সঙ্গে একটি প্রাণীর প্রজনন সম্বন্ধে আলোচনা করে। এই তত্ত্ব অনুসারে আফ্রিকার মানুষ পৃথিবীতে ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে এক প্রজাতির মানুষ আর এক প্রজাতির মানুষের সঙ্গে প্রজননে লিপ্ত হয়। আর আজকের আধুনিক মানুষ এই সংকর প্রজননের ফলাফল। উদাহরণস্বরূপ, যখন স্যাপিয়েন্স মধ্যপ্রাচ্য ও ইউরোপে পৌঁছলো, তখন তাদের দেখা হলো নিয়ান্ডারথালদের সঙ্গে। আমরা আগেই আলোচনা করেছি, নিয়ান্ডারথালরা পেশিবহুল ছিল। তারা স্যাপিয়েন্সদের চেয়ে ঠান্ডা আবহাওয়ায় অনেক ভালোভাবে খাপ খাইয়ে নিতে পেরেছিল। তাদের মস্তিষ্কের আকারও স্যাপিয়েন্সদের চেয়ে বড় ছিল। তারা অস্ত্রের ব্যবহার জানত, আগুন নিয়ন্ত্রণ করতে পারত এবং সব রকম শিকারে তারা স্যাপিয়েন্সদের চেয়ে অনেক বেশি পারদর্শী ছিল। পুরাতাত্ত্বিকেরা শারীরিক প্রতিবন্ধকতা নিয়ে অনেক দিন বেঁচে থাকা নিয়ান্ডারথাল মানুষের দেহাবশেষ পেয়েছেন, যা থেকে ধারণা করা যায় তারা অসুস্থ ও দুর্বলদের যত্ন নিত। এখনকার বিভিন্ন ব্যঙ্গচিত্রে নিয়ান্ডারথালদেরকে অসভ্য, নির্বোধ, পশুতুল্য গুহামানব রূপে চিত্রিত করা হয়, কিন্তু সাম্প্রতিক প্রমাণ মোটেও তা বলে না। সংকর প্রজনন তত্ত্ব বলে, যখন স্যাপিয়েন্স নিয়ান্ডারথালদের এলাকায় মানে ইউরোপ এবং মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়ল, তখন খুব গুরুত্বপূর্ণ একটি ঘটনা ঘটল। স্যাপিয়েন্স এবং নিয়ান্ডারথালেরা মিলে সন্তান উৎপাদন শুরু করলো। এভাবে দুটি প্রজাতি মিলেমিশে একটি জনগোষ্ঠীতে পরিণত হলো। সত্যি যদি এ ঘটনা ঘটে থাকে, তাহলে এটা স্পষ্ট প্রতীয়মান যে ইউরোপ ও মধ্যপ্রাচ্যের লোকেরা বিশুদ্ধ স্যাপিয়েন্স নয়, স্যাপিয়েন্স এবং নিয়ান্ডারথালের মিশ্রণ। একইভাবে সংকর প্রজনন তত্ত্ব অনুযায়ী যখন স্যাপিয়েন্সরা ৬০,০০০ বছর আগে চীনে পৌঁছায়, তখন সেখানেও একই ঘটনা ঘটে। তারা স্থানীয় হোমো ইরেক্টাসদের সঙ্গে মিশে এবং সন্তান উৎপাদন শুরু করে। ফলে চীন ও পূর্ব এশিয়ার লোকজনও খাঁটি স্যাপিয়েন্স নয়, স্থানীয় হোমো ইরেক্টাস এবং নবাগত স্যাপিয়েন্সদের সংমিশ্রণ। মোটামুটি এই হলো সংকর প্রজনন তত্ত্ব বা ইন্টারব্রিডিং থিওরি। এই তত্ত্বের বিপরীতে আরেকটি তত্ত্ব আছে, যেটার নাম প্রতিস্থাপন তত্ত্ব বা রিপ্লেসমেন্ট থিওরি। এই প্রতিস্থাপন তত্ত্ব পুরো বিপরীত ধরনের একটি গল্প বলে আমাদের। এই গল্প অসহিষ্ণুতার,
এই গল্প ঘৃণার এবং সম্ভবত গণহত্যারও। প্রতিস্থাপন তত্ত্ব অনুযায়ী স্যাপিয়েন্সদের সঙ্গে অন্য কোনো প্রজাতির মানুষের, নিয়ান্ডারথাল বা ইরেকটাস, কারো সঙ্গে কোনো প্রকার যৌন সম্বন্ধ সংগঠিত হয়নি। স্যাপিয়েন্স ও নিয়ান্ডারথালদের দেহের গঠন ভিন্ন ছিল এবং তাদের প্রত্যেকের আলাদা আলাদা যৌন মিলন প্রক্রিয়া ছিল। এমনকি তাদের শরীরের গন্ধও ভিন্ন ভিন্ন ছিল। অন্য কোনো প্রজাতির সঙ্গে যৌন মিলনে আবদ্ধ হওয়ার প্রতি তাদের খুব কমই আগ্রহ ছিল। যদি কোনো নিয়ান্ডারথাল রোমিও স্যাপিয়েন্স জুলিয়েটের প্রেমে পড়েও এবং তাদের যদি কোনো সন্তানও হয়, প্রতিস্থাপন তত্ত্ব অনুযায়ী এই শিশুটি হবে বন্ধ্যা। ঠিক যেভাবে গাধা ও ঘোড়া মিলিত হতে পারে, কিন্তু তারা শুধু প্রজননক্ষম খচ্চরেরই জন্ম দিতে পারে। একইভাবে নিয়ান্ডারথাল রোমিও এবং স্যাপিয়েন্স জুলিয়েট কেবল প্রজনন অক্ষম সংকর প্রজাতিরই সৃষ্টি করতে পারে। সুতরাং প্রতিস্থাপন তত্ত্ব অনুযায়ী স্যাপিয়েন্স ও নিয়ান্ডারথাল এই দুইজন জনসমষ্টি স্পষ্টভাবে আলাদা হয়েই রইল। তারপর যখন নিয়ান্ডারথালরা মারা গেল কিংবা খুন হয়ে গেল, তাদের জিনগুলোও শেষ হয়ে গেল। নিয়ান্ডারথাল মানুষের বিবর্তনও থেমে গেল তখনই। এই দৃষ্টিকোণ থেকে দেখলে স্যাপিয়েন্স অন্য প্রজাতিগুলোর সঙ্গে কোনো রকম সম্পর্ক স্থাপন না করেই তাদের স্থান সম্পূর্ণ দখল করে নিল। এটাই যদি সত্যি হয়, তাহলে বলা যায় যে আজকের পৃথিবীর প্রত্যেকটি মানুষ সেই ৭০,০০০ বছর আগেকার পূর্ব আফ্রিকার মানুষেরই বংশধর। আমরা সবাই নির্ভেজাল হোমো সেপিয়েন্স। বিবর্তন প্রক্রিয়াটি এত ধীর গতির যে এর জন্য ৭০,০০০ বছর আসলে খুবই কম সময়। প্রতিস্থাপন তত্ত্ব যদি সত্য হয়, তাহলে এখনকার সব মানুষের সব জিন ঘুরে ফিরে কম বেশি একই রকম হবে। কাজে ভিন্ন ভিন্ন জাতির মানুষের মধ্যে জিনগত পার্থক্য হবে খুবই সামান্য। আবার সংকর প্রজনন তত্ত্ব সত্য হলে আফ্রিকা, ইউরোপ ও এশিয়ার মানুষের জিনে বড় ধরনের পার্থক্য দেখা যাবে, যে পার্থক্যের সূচনা হয়েছে হাজার হাজার বছর আগে। সাম্প্রতিক সময়ে প্রতিস্থাপন তত্ত্ব বেশি জনপ্রিয়তা পেয়েছে। এর ফলে জোরালো প্রত্নতাত্ত্বিক প্রমাণ মিলেছে, আর এই তত্ত্ব রাজনৈতিক দিক থেকে অধিক উপযোগী। আর বিজ্ঞানীরাও আধুনিক মানুষের জিনের ভিন্নতা দেখিয়ে সাম্প্রদায়িক কলহ তৈরি করতে চাননি। কিন্তু ২০১০ সালে তা আর ধরে রাখা সম্ভব হয়নি। ৪ বছর চেষ্টার পর নিয়ান্ডারথাল জিনোম প্রকাশের ফলে তা আর চাপা থাকেনি। জিন বিশেষজ্ঞরা ফসিল থেকে যথেষ্ট পরিমাণে নিয়ান্ডারথাল মানুষের ডিএনএ সংগ্রহ করতে সমর্থ হয়েছেন। এই ডিএনএ সঙ্গে সমকালীন মানুষের ডিএনএ তুলনা করে যে ফলাফল পাওয়া গেল, তা চমকে দেওয়ার মতো। সমীক্ষায় দেখা গেল, মধ্যপ্রাচ্য ও ইউরোপের বর্তমান মানুষের ১ থেকে ৪% মৌলিক ডিএনএ হলো নিয়ান্ডারথাল ডিএনএ। মিলের পরিমাণটা খুব বেশি না হলেও একেবারে অগ্রাহ্য করার মতো নয়। কয়েক মাস পর আরো বড় একটি চমক আসে। ডেনিসোভা গুহায় প্রাপ্ত জীবাশ্মে রূপান্তরিত মানুষের আঙ্গুলের ডিএনএ মানচিত্র তৈরি করা হয়। ফলে দেখা গেল, আধুনিক মেলানেসিয়ান এবং অস্ট্রেলিয়ার আদিবাসীদের ডিএনএর সঙ্গে ডেনিসোভা মানবের ডিএনএ প্রায় ৬% মিলে যায়। তবে এখনই কোনো উপসংহার না টানাই উচিত, কারণ এই গবেষণা এখনো শেষ হয়নি। শেষ পর্যন্ত এই ফলাফল নাও টিকতে পারে। যদি এই ফলাফলগুলোই টিকে থাকে, তাহলে সংকর প্রজনন তত্ত্বের সমর্থকদের দাবি আরো একটু জোরালো হবে। তাই বলে প্রতিস্থাপন তত্ত্বকে একেবারে ফেলে দেওয়া যাবে না। আজকের মানুষ জিনে নিয়ান্ডারথাল ও ডেনিসোভা মানুষের জিনের পরিমাণ খুবই অল্প। তা থেকে বোঝা যায়, সেপিয়েন্সদের সঙ্গে অন্যান্য মানব প্রজাতিগুলোর মিশে যাওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। সেপিয়েন্সদের সঙ্গে মানুষের অন্যান্য প্রজাতির জিনের পার্থক্য এত বেশি ছিল না যাতে তাদের সন্তান জন্মদান ব্যাহত হয়, কিন্তু তারপরেও এমন ঘটনা ছিল বিরল। তাহলে জীববিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে আমরা সেপিয়েন্স, নিয়ান্ডারথাল আর ডেনিসোভার মধ্যকার সম্পর্ক কিভাবে বুঝব? এটা পরিষ্কার যে এরা ঘোড়া ও গাধার মতো সম্পূর্ণ আলাদা প্রজাতি নয়। আবার এরা বুলডগ ও স্প্যানিয়েলের মতো একই প্রজাতির আলাদা সদস্যও ছিল না।
জীববিদ্যায় পার্থক্যগুলো সবসময় সাদা কালোর মতো স্পষ্ট হয় না, এর মধ্যে কিছু সন্দেহজনক ব্যাপার স্যাপারও থাকে। একই পূর্বপুরুষ থেকে উদ্ভূত ঘোড়া এবং গাধা একসময় একই প্রজাতির দুটি ভিন্ন ধরনের সদস্যই ছিল, ঠিক বুলডগ ও স্প্যানিয়েলের মতোই। তাহলে নিশ্চয়ই এমন একটা সময় ছিল যখন এই দুই ধরনের প্রাণীর আন্তঃপ্রজননে প্রজননক্ষম সন্তান জন্ম নিতে পারত। তারপর তাদের জিনের কোনো একটা পরিবর্তনের কারণে সেটাও বন্ধ হয়ে গেল, আর এই দুটি প্রাণীকে বিবর্তন এগিয়ে নিয়ে গেল দুটি ভিন্ন পথে। তাহলে ব্যাপারটা দাঁড়াচ্ছে এমন যে প্রায় 50,000 বছর আগে সেপিয়েন্স, নিয়ান্ডারথাল ও ডেনিসোভা ঠিক এমন একটা পরিবর্তনের মুখে পড়েছিল। তারা পুরোপুরি না হলেও প্রায় আলাদা আলাদা প্রজাতিতে পরিণত হচ্ছিল। পরের অধ্যায়ে আমরা দেখব ততদিনে সেপিয়েন্স প্রজাতিটি নিয়ান্ডারথাল ও ডেনিসোভা প্রজাতির সদস্যদের থেকে শুধু শারীরিক বা জিনগত দিক দিয়েই নয়, বরং সামাজিক কার্যকলাপ ও চিন্তা চেতনার দিক থেকেও অনেকটা আলাদা হয়ে গিয়েছিল। কিন্তু বিরল ঘটনা হলেও তখনও সেপিয়েন্স ও নিয়ান্ডারথালের মিলনে প্রজননক্ষম সন্তান জন্মদান সম্ভব ছিল। ফলে দুই প্রজাতির মানুষ একসঙ্গে মিশে গেল না ঠিকই, কিন্তু কিছু নিয়ান্ডারথালের খুব সামান্য পরিমাণ জিন সেপিয়েন্সের দেহে সফলভাবে জায়গা করে নিল। এটা চিন্তা করা একই সঙ্গে অস্বস্তিকর এবং রোমাঞ্চকরও যে হোমো সেপিয়েন্স কোনো এক সময়ে অন্য একটি ভিন্ন প্রজাতির প্রাণীর সঙ্গে মিলিত হয়েছে এবং সন্তানেরও জন্ম দিয়েছে। নিয়ান্ডারথাল আর ডেনিসোভা মানুষ না হয়ে সেপিয়েন্সদের সঙ্গে মিশে গেল না, কিন্তু তারা হারিয়ে গেল কেন? একটা সম্ভাবনা হলো সেপিয়েন্সরাই তাদের বিলুপ্ত করে দিয়েছে। ধরা যাক নিয়ান্ডারথালদের কয়েক হাজার বছরের আবাস বলকান উপত্যকায় একদিন একদল সেপিয়েন্স এসে পৌঁছালো। তারা ওখানে গিয়ে খাদ্যের জন্য হরিণ শিকার আর গাছের ফলমূল সংগ্রহ করতে লাগলো। এগুলোই ছিল নিয়ান্ডারথালদের প্রধান খাবার। সেপিয়েন্সরা শিকার ও সংগ্রহে অনেক বেশি দক্ষ ছিল, কারণ তাদের প্রযুক্তি ছিল উন্নত আর সামাজিক বন্ধনও ছিল দৃঢ়। ফলে তাদের দ্রুত বংশবৃদ্ধি হতে থাকলো। অন্যদিকে নিয়ান্ডারথালদের পক্ষে যথেষ্ট পরিমাণ খাদ্য সংগ্রহ করা এবং বেঁচে থাকা দিনকে দিন কঠিন হয়ে পড়ল। তাদের মৃত্যু হার বেড়ে গেল। আস্তে আস্তে তারা সংখ্যায় কমতে কমতে বিলুপ্তির কাছাকাছি চলে গেল। কে জানে, নিয়ান্ডারথালদের শেষ কয়েকজন হয়তো সেপিয়েন্সদের দলে মিশে গিয়েছিল। আবার এমনও হতে পারে যখন সেপিয়েন্স আর নিয়ান্ডারথালদের মধ্যে খাদ্য নিয়ে দ্বন্দ্বের সূত্রপাত হলো, তখন একদল মানুষ অন্য দলের মানুষকে হত্যা করতে শুরু করলো। সহিষ্ণুতা জিনিসটা সেপিয়েন্সদের মধ্যে বরাবরই কম। আজকের দিনেও গায়ের রং, সংস্কৃতি কিংবা ধর্মের পার্থক্যের কারণে যারা অনায়াসে নিজ প্রজাতির অন্য দলের উপর খড়গ্রস্ত হয়, তারা কি ভিন্ন প্রজাতির মানুষের জন্য এর চেয়ে বেশি সহনশীলতা দেখাবে? কাজেই এমনটা হতেই পারে যে নিয়ান্ডারথালদের সঙ্গে সেপিয়েন্সদের দ্বন্দ্বের ফলে ঘটে ইতিহাসের প্রথম গোষ্ঠীগত গণহত্যা। বিলুপ্তি যেভাবেই ঘটুক, নিয়ান্ডারথাল এবং অন্যান্য মানব প্রজাতিগুলো কি হতো যদি নামে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন রেখে গেছে আমাদের সামনে। কি হতো যদি নিয়ান্ডারথাল ও ডেনিসোভা প্রজাতির মানুষেরাও সেপিয়েন্সদের সঙ্গে বাস করতো আজকের পৃথিবীতে? কেমন হতো ভিন্ন প্রজাতির মানুষের সংমিশ্রণে গড়ে ওঠা সেই সমাজের সাংস্কৃতিক, সামাজিক ও রাজনৈতিক কাঠামো? কিভাবে গড়ে উঠতো তাদের ধর্মবিশ্বাস? ধর্মগ্রন্থগুলো কি নিয়ান্ডারথালদের আদিম ও ইভের বংশধর বলে স্বীকৃতি দিত? যীশুখ্রিস্ট কি ডেনিসোভা প্রজাতির মানুষের পাপের বোঝা মাথায় নিয়ে মৃত্যুবরণ করতেন? কোরআনে বর্ণিত জান্নাতে কি প্রজাতি নির্বিশেষে সব পুণ্যবান মানুষই স্থান পেতেন? রোমান সেনাবাহিনী কি চীনের বিশাল রাজতন্ত্রে কি নিয়ান্ডারথাল প্রজাতির কোনো কর্মচারীকে দেখা যেত? আমেরিকার স্বাধীনতার ঘোষণাপত্রে কি সব প্রজাতির মানুষকেই সমানভাবে সৃষ্টি করা হয়েছে এই কথাটাকে সত্য বলে ধরে নেওয়া হতো? কার্ল মার্কস কি সব প্রজাতির মানুষের জন্যই প্রচার করতেন সাম্যবাদ? বিগত 10,000 বছর ধরে এই হোমোসেপিয়েন্স প্রজাতিটি নিজেদেরকে পৃথিবীর একমাত্র মানব প্রজাতি বলে ভেবে আসছে। তাদের এই ধারণা এতই বদ্ধমূল যে তারা এ ব্যাপারে কোনো রকম ভিন্ন মতকে গ্রহণ করতে রাজি নয়।
মানুষের অন্যান্য প্রজাতির উপস্থিতিকে অস্বীকার করে মানুষ খুব সহজে নিজেদের সৃষ্টির সেরা জীব এবং অন্য সব প্রাণী থেকে আলাদা ভাবতে পারে। চার্লস ডারউইন যখন বললেন মানুষ ৮-১০টা প্রাণীর মতোই আরেকটি প্রাণী, তখন মানুষের প্রতিক্রিয়া মোটেই ভালো হয়নি। আজকের দিনেও সে অবস্থা তেমন পাল্টায়নি। নিয়ান্ডারথালরা যদি আজও টিকে থাকতো, তাহলে কি আমরা নিজেদেরকে সমগ্র প্রাণী জগৎ থেকে আলাদা করে দেখতাম? সম্ভবত এটাই আমাদের পূর্বসূরীদের হাতে নিয়ান্ডারথালদের নিশ্চিহ্ন হওয়ার কারণ। তাদের সঙ্গে আমাদের মিল এত বেশি ছিল যা অস্বীকার করা কঠিন। আবার পার্থক্যও এত বেশি যে তাদের সঙ্গে সহাবস্থান করতেও রাজি হয়নি সেপিয়েন্স। সেপিয়েন্স দায়ী হোক বা না হোক, এটা দেখা গেছে যে তারা যখনই কোনো নতুন জায়গায় পৌঁছেছে, তখন সেখানকার আদিবাসী জনগোষ্ঠী নিশ্চিহ্ন হয়ে গেছে। হোমো সেপিয়েন্সের সর্বশেষ অস্তিত্ব নির্ণয় করা হয়েছে প্রায় 50,000 বছর আগে। তার কিছু পরেই হোমো ডেনিসোভা প্রজাতিটি বিলুপ্ত হয়। নিয়ান্ডারথালদের বিলুপ্তি ঘটে প্রায় 30,000 বছর আগে। সর্বশেষ বিলুপ্ত হয় ফ্লোরেস দ্বীপের বামনাকৃতি মানুষের প্রজাতিটি প্রায় 12,000 বছর আগে। মানুষের এই সব প্রজাতি হারিয়ে গেছে, কিন্তু তারা পৃথিবীতে রেখে গেছে তাদের দেহাবশেষ, পাথরের হাতিয়ার, আমাদের ডিএনএর মধ্যে কিছু জিন আর অনেক অনেক অমীমাংসিত প্রশ্ন। আর রেখে গেছে আমাদের মানুষের সর্বশেষ প্রজাতি হোমো সেপিয়েন্সকে। সেপিয়েন্সদের এই বিপুল সাফল্যের রহস্য কি ছিল? কিভাবে মানুষ এত দ্রুত পৃথিবীতে ছড়িয়ে পড়ল? কিভাবে এত রকম ভিন্ন পরিবেশে টিকে থাকলো তারা? মানুষের অন্যান্য প্রজাতিগুলোকে নিশ্চিহ্নই বা করলো কিভাবে? শক্ত সামর্থ্য, বুদ্ধিমান, শীত সহিষ্ণু নিয়ান্ডারথালরাই বা কেন টিকতে পারল না সেপিয়েন্সদের আক্রমণের মুখে? এসব প্রশ্নের উত্তর খুঁজতে চলেছে অন্তহীন বিতর্ক। এসব প্রশ্নের একটা সম্ভাব্য উত্তর হতে পারে ভাষা। ভাষার মতো অনন্য সাধারণ একটি বৈশিষ্ট্যই সেপিয়েন্সদের সাহায্য করেছে পৃথিবী জয় করতে।